জয় হিন্দ বন্ধুরা। আজকে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য কিছু জিকের প্রশ্ন আমি এনেছি। তো প্রশ্ন সংখ্যা 10টি আছে, কিন্তু এখান থেকে অনেকগুলো তোমরা ইনফরমেশন পাবে, তোমাদের মনে থেকে যাবে। তো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে। এই জিকেগুলি কেবলমাত্র গ্রাম পঞ্চায়েতের জন্য নয়, যে কোনো পরীক্ষার জন্যই তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো সময় নষ্ট না করে চলে যাব প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? দেখো, ইনফরমেশন কিন্তু অনেক আছে, কোশ্চেন একটা। তো সঠিক উত্তরটা হবে এখানে, সেটা হচ্ছে মাগধী ভাষায়। এটা হচ্ছে সঠিক উত্তর। তো বাদবাকি ইনফরমেশনগুলো তোমরা দেখে নাও। যে অশোক 273 খ্রিস্টাব্দে পূর্ব মগধের সিংহাসনে আরোহণ করেছিলেন। সিংহাসনে বসার 4 বছর পর 269 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেকের 8 বছর পর অর্থাৎ 261 খ্রিস্টাব্দে তিনি কলিঙ্গ জয় করেন। এগুলো খুবই ভাইটাল ইনফরমেশন, যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে। অশোকের শিলালিপি মাস্কি শিলালিপি থেকে প্রিয়দর্শী নামটি পাওয়া যায়। অশোকের অপর নাম হচ্ছে প্রিয়দর্শী। বৌদ্ধ ধর্মগ্রন্থ দিব্যবংশ মহাবংশ থেকে জানা যায় অশোক তার 99 জন ভাইকে হত্যা করেন, একমাত্র ছোট ভাই তিস্যকে হত্যা করেননি। অশোকের মাতার নাম ছিল ধর্মা বা সুভদ্রাঙ্গী। তোমাদের বলতে হবে অশোকের পিতার নাম কী ছিল। তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে। এলাহাবাদ লিপি অনুসারে অশোকের একাধিক পত্নী ছিল। প্রথমা পত্নী ছিল দেবী, দ্বিতীয়ার নাম ছিল কারো বকি। ভব্র শিলালিপি থেকে জানা যায় কলিঙ্গ যুদ্ধের 2 বছর পর বৌদ্ধ পণ্ডিত উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। তো একটা প্রশ্ন, কিন্তু ইনফরমেশন তোমরা অনেকগুলো পেলে। চলে যাব পরবর্তী প্রশ্নতে। তো বিক্রমশিলা মহাবিদ্যালয়কে স্থাপন করেছিলেন? এটা খুবই কমন প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। এটা উত্তর হবে ধর্মপাল। উত্তর হবে এটা ধর্মপাল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অপশানটা হচ্ছে ধর্মপাল। তো দেখো, পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মনে করা হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মানে ঘাটতি দেখা দেওয়ার কারণে ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আনুমানিক 1200 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বিদ্যালয়টি ধ্বংস করে দেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটাও খুব সহজ একটা প্রশ্ন, উত্তর হবে লর্ড ওয়েলিংটন। ঠিক আছে, দেখো ইনফরমেশনে কী দেওয়া আছে। ইনফরমেশন হচ্ছে 8 বছর রাজত্ব করেছিলেন। তার মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে পাশ হয়েছিল, কার্যকরী হয়েছিল 1937 সালে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয়দের ব্যবহার করার প্রতিবাদে প্রদেশগুলোতে কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বোসের পদত্যাগ ও ফরওয়ার্ড ব্লক গঠন, সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি উল্লেখযোগ্য ঘটনা লর্ড ওয়েলিংটনের সময়ে ঘটেছিল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। হাতের তালুর চক্র চিহ্নটি জৈন ধর্মে কি বোঝানো হতো? এটি উত্তর হবে অহিংসা। সঠিক উত্তর হবে অহিংসা। তো দেখো, এখান থেকে যে প্রশ্ন, সেই প্রশ্ন একটা ইনফরমেশন দেওয়া আছে। জৈন ধর্মের পবিত্র গ্রন্থ হলো ত্রিপিটক। পিটের ভারত শাসন আইন কত সালে জারি হয়? তো এটাও তোমরা জানো, এটা হচ্ছে 1784 সালে পিটের ভারত শাসন আইন জারি হয়। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, আর 1757 সালে, তোমরা এটা সবাই জানো, পলাশির যুদ্ধ। 1782 সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন। দিল্লির কোন সুলতান কাগজের নোটের মতো মুদ্রা প্রচলন করেছিলেন? এটার উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা লেখা আছে? তো এটার উত্তর হচ্ছে 368 নম্বর ধারায় লেখা আছে। দেখো, 356, 360, 352 এগুলোতে
বিশেষ এবং খুবই কমন কিছু সংবিধানের কথা লেখা আছে, সেটা হচ্ছে জরুরি অবস্থার উপর। তো কোনটার কি জরুরি অবস্থা সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্যপালের কার্যকাল কত দিন? তো রাজ্যপালের কার্যকাল আমরা সবাই জানি 5 বছর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনে কয়টি পদ্ধতি রয়েছে? তো এটা মনে রাখবে, ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো কী কী একবার দেখে নেব। বেশিরভাগ ধারা উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয়। কিছু ধারা সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও অর্ধেক রাজ্য আইনের সম্মতিতে সংশোধিত হয়। কিছু ধারা উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয়। দেখো আজকের শেষ প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা প্রশ্ন উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াশিংটন ডিসি। 1944 সালে বিশ্ব ব্যাংক স্থাপিত হয়েছিল। এর সঙ্গে আরও 3টি সংস্থা ছিল, IMF অর্থাৎ আন্তর্জাতিক অর্থফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটিও ওয়াশিংটনে অবস্থিত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো বললাম সেগুলো সব কিছু তোমরা কমেন্টে বক্সে আমাকে জানাবে। পরবর্তী এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আরও আমি প্রশ্ন নিয়ে আসবো। ধন্যবাদ। জয় হিন্দ।